আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, রমজানুল মোবারক, সকলকে শুভেচ্ছা। ইরান বিষয়ে আজকে আবার আপনাদের মুখোমুখি হচ্ছি। সত্যি কি ইরানে আবার আক্রমণ হতে যাচ্ছে, বা আবারও আক্রমণ যে হাইপ তোলা হচ্ছে সেটা কি বাস্তবে পরিণত হবে? মানে সত্যি কি এই সপ্তাহের মধ্যে ইরানে আবার আক্রমণ চালানো হবে, যে বিষয়টি বর্তমানে বিশ্বের সব জায়গায় আলোচিত হচ্ছে। সিএনএন সম্প্রতি এই বিষয়টি নিয়ে একটা খবর প্রকাশ করেছে, আপনারা সকলেই জানেন, যেখানে বলা হয়েছে সিএনএন বলতেছে যে এই সপ্তাহের মধ্যেই যদি আপনার আমেরিকা সাথে ইরান একটা সমঝোতায় না আসে, একটা চুক্তিতে না আসে, তাহলে আমেরিকা বাধ্য হবে ইরানে আক্রমণ চালাতে। এটা নাকি ডোনাল্ড ট্রাম্প বলেছে, এবং সেটার ভিত্তিতে বেশ আলোচনা জন্ম দিয়েছে। সেই সাথে আরো আলোচনা জন্ম দিয়েছে কিয়ার স্টারমার, অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রী, তার একটা বক্তব্যের কারণে। তিনি বলেছেন যে এইবার ইরান আক্রমণে তার কোনো ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, তার কোনো ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। এমনকি ভারত মহাসাগরে অবস্থিত তার যে গার্সিয়া দিয়েগো গার্সিয়া, এই ভূখণ্ডটাও বা এই দ্বীপটাও বা এই ঘাঁটিটাও ব্যবহার করতে দেওয়া হবে না। এই বিষয়টা আরো আলোচনায় ঘি ঢেলে দিয়েছে। মানে সত্যি সত্যি মনে হচ্ছে যে ইরানে আক্রমণ হতে যাচ্ছে আমেরিকার পক্ষ থেকে। দর্শক মন্ডলী, আমরা আসলে আজকে একটু খতিয়ে দেখবো, সত্যি কি ইরানে আমেরিকা আক্রমণ চালাবে, কেন চালাবে, এতদিন কেন চালালো না, আর চালালে কি টাইপের আক্রমণ হবে, এবং তার প্রেক্ষিতে ইরানের প্রতিক্রিয়া কেমন হবে, এই বিষয়টি নিয়ে দর্শক মন্ডলী আজকে আমরা একটু কথা বলবো। এখন কথা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে আলোচনায় অপর পক্ষের উপরে চাপ তৈরি করার জন্য নানান ধরনের কথাবার্তা বলা হয়ে থাকে। দর্শক মন্ডলী, ইরানের সাথে যে বিষয়টা নিয়ে আমেরিকা আলোচনায় বসেছে এবং যে চুক্তিতে আসতে চায়, এটা আপাত দৃষ্টিতে অনৈতিক। ইরানের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অধিকারকে আমেরিকা খর্ব করতে চাচ্ছে। তাদের পারমাণবিক অস্ত্রের কথা বাদ দেন, পারমাণবিক অস্ত্র তো অনেকের কাছে আছে, ভারত পাকিস্তানের কাছেও আছে, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে যে ইরানের কাছে থাকলে দোষ কোথায়? আচ্ছা, সেটাও না হয় বাদ দেন, ইরান তো বলতেছে আমি পারমাণবিক অস্ত্র বানাবো না, বানাচ্ছি না, এবং এটা নিয়ে আমি যে কোনো ধরনের চুক্তিতে আসতে রাজি আছি। কিন্তু কথা হচ্ছে যে সমস্যা হচ্ছে এখন পারমাণবিক অস্ত্রের বাইরেও ইরানের আত্মরক্ষার সবচাইতে বড় যে নিয়ামক শক্তি, সেই ড্রোন এবং সেই ক্ষেপণাস্ত্র, এই কর্মসূচিকেও তারা আমেরিকা বলতেছে বাদ দিতে হবে। এটা আপনারা সকলেই জানেন। এই বিষয়গুলো এখন আর আলোচনায় নিয়ে আসতে যাচ্ছে না, কিন্তু কথা হচ্ছে যে কেন হঠাৎ করে আবার ইরানে আক্রমণের বিষয়টা সামনে নিয়ে আসা হলো। তার আগে দর্শক মন্ডলী একটু আলোচনা করে নেই যে হঠাৎ করে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি কেন বললেন যে তার ভূখণ্ড তিনি ব্যবহার করতে দেবেন না। উদ্দেশ্য দুইটা উদ্দেশ্যের একটা হতে পারে যে তিনি আসলে আগে ভাগেই জানিয়ে দিয়ে রাখলেন যে ইরানের সাথে যুদ্ধে তিনি জড়াতে চান না। আপনারা দর্শক মন্ডলী খেয়াল করে রাখবেন যে ইরাকের সাথে যুদ্ধে কিন্তু এই ব্রিটেন কিন্তু নেতৃত্ব দিয়েছিল, এমনকি আমেরিকার চাইতে এক পা সরস হয়ে তারা নেতৃত্ব দিয়েছিল ইরাক আক্রমণের ক্ষেত্রে। কিন্তু তারা আর ইরান আক্রমণে আপনার নেতৃত্ব দিতে চায় না। এটা তারা ক্লিয়ারলি সবাইকে জানিয়ে দিয়ে মোটামুটি ভাবে ডোনাল্ড ট্রাম্পকে একটা চাপে ফেলানো, যদি সত্যিকারের হয়ে থাকে, এটা মূলত উদ্দেশ্য। কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একা তো তিনি কোনো দেশে আক্রমণ চালাতে পারেন না, তাহলে সেক্ষেত্রে ভোট দিক থেকে নানান ধরনের সমালোচনার মুখোমুখি হতে হয়, সঙ্গবঙ্গ কিছু রাখতে হয়, কিছু আপনার তো চমৎকারী দেশ সঙ্গে রাখতে হয়। তো কথা হচ্ছে যে সেরকম দেশ এবার খুব একটা পাওয়া যাচ্ছে না, এবং ফ্রান্স আগে আপনার ডিক্লার দিয়েছে তারা ইরান আক্রমণে আমেরিকার দোষর হবে না, বা ইরান আক্রমণের পক্ষে নয় তারা। এবার যেভাবে আপনার এই যে কিয়ার স্টারমার অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, এটা আমেরিকার জন্য একটা বড় ধাক্কা, অবধারিত। আপনার গত 12 দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের যে যুদ্ধটা হয়েছিল, এর মধ্যে আমেরিকা যখন একদিনে যে ইরানে আক্রমণ চালালো দর্শক মন্ডলী, ব্রিটো বোম্বার দিয়ে, সেই আক্রমণটা কিন্তু মূলত সহায়তা করেছিল এই আপনার ব্রিটেন, এই তাদের দিয়েগো গার্সিয়া এই দ্বীপটা কিন্তু ব্যবহার করতে দিয়েছিল। খোদ আমেরিকা থেকে বিমান ফ্লাই করে সেখানে নিয়ে এসে সেখান থেকে এই আক্রমণ চালানো হয়েছিল। মধ্যপ্রাচ্যের কোনো দেশ সহায়তা করে নাই। এইবারও মূলত মধ্যপ্রাচ্যের কোনো দেশই আর আমেরিকাকে সহায়তা করবে না, এটা আগেই সকলে ঘোষণা দিয়ে ফেলেছে, তাদের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। এটা এই সব কিছুর মূলে একমাত্র কারণ হচ্ছে গত 12 দিনের যুদ্ধ। গত 12 দিনের যুদ্ধে ইরান যে সক্ষমতাগুলো দেখিয়েছে ইসরায়েলের বিপক্ষে, এখন এটা পরীক্ষিত। গত 12 দিনের যুদ্ধে সত্যিকারের কথা রাশিয়া ইরানকে সেভাবে সহায়তা করে নাই। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না, ইরানের বিমান বাহিনী ছিল না, তারপরও ইরান যেটা দেখিয়েছে সেটা অকল্পনীয়। এটা বিশ্ববাসী দেখেছে, তাকিয়ে দেখেছে, যে কারণে এখন আর ইউরোপের দেশগুলো ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায় না দর্শক মন্ডলী। কিন্তু সেটা এই মুহূর্তে ঘোষণা দেওয়াটা উদ্দেশ্যটা কি? এই মুহূর্তে ঘোষণা দেওয়ার উদ্দেশ্যটা দুইটা। একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে চাপে ফেলানো, এবং সে সত্যি সত্যি এখন একটু চাপের মধ্যে আছে, কারণ
একেতে মধ্যপ্রাচ্যের কোনো দেশ তাকে সহায়তা করতেছে না ইসরায়েল ছাড়া। দ্বিতীয়ত হচ্ছে যে দিয়াগো গার্সিয়া ব্যবহার করার তার একটা সুযোগ ছিল, গত যুদ্ধে 12 দিনের যুদ্ধে ব্যবহার করেছিল, এবার তাকে সেই ক্ষেত্রটাও ব্যবহার করতে দিচ্ছে না কে? ব্রিটেন এটা ঘোষণা করে দিয়ে। অর্থাৎ মোটামুটি ভাবে ধরা যায় ইউরোপের আর কোনো দেশ আমেরিকাকে সহায়তা করতে নীতিগতভাবেও সমর্থন দেবে না। এটা ট্রাম্পের জন্য, ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বেশ চাপের মধ্যে, তিনি একটা বেশ চাপের মধ্যে পড়েছেন বা চাপে ফেলানোর একটা কৌশল। সেই সাথে দর্শক মন্ডলী আর একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে কোনটা, যে ইরানের উপরে একটা চাপ তৈরি, এটা কিন্তু ইরানের উপরেও চাপ তৈরি করবে। কেমন চাপ? ইরান মনে করতে পারে যে ডোনাল্ড ট্রাম্প কি তাহলে সত্যি সত্যি ভিতরে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়ে ফেললো। কারণ হচ্ছে যে আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হচ্ছে কে? ব্রিটেন, কেয়ার স্টারমার, তাদের গোয়েন্দা সংস্থা একে অপরের সাথে তাল মিলে কাজ করে। তার মানে কি আমেরিকা কি আসলে ইরানে আক্রমণের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে? আদৌ দেখি ইরানে আক্রমণ চালাবে, নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যে তা না হলে কেন ব্রিটেন বলতেছে যে আমার ভূখণ্ড ব্যবহার করতে দেবো না? তার মানে ব্রিটেনের কাছে নিশ্চয়ই সেই টাইপের কোনো তথ্য আছে। এটা দিয়ে ইরানের উপরও একটা চাপ তৈরি করা, যাতে ইরান দ্রুত এই সমঝোতা চুক্তিতে আসে। এই দুইটা উদ্দেশ্য, দুইটাই কাজ করতেছে। তবে একটা কথা বেশ ভালো, যে সবচেয়ে বড় হচ্ছে যে আমেরিকার বন্ধু ইরান আক্রমণের ক্ষেত্রে দিনকে দিন কমে আসতেছে। দিনকে দিন বরং ইরানের পাল্লাটাই অনেকটা ভারী হতে চলছে। দর্শক মণ্ডলী, আপনারা যদি খেয়াল করে দেখেন, গত 19 তারিখে আপনার রাশিয়া ইরানের সাথে যৌথ একটা সামরিক মহড়া চালিয়েছে মধ্যপ্রাচ্যে। আর একটা হচ্ছে একটা যেটা আমেরিকার গোয়েন্দা সংস্থারাও আতঙ্কিত, শঙ্কিত, এবং তারাও বিশ্বাস করে, এই ফেব্রুয়ারি মাসের মধ্য ফেব্রুয়ারি থেকে, কোনো নির্দিষ্ট ডেটের কথা বলা হয় না, মধ্য ফেব্রুয়ারি থেকে বলা হচ্ছে যে একটা কর্মসূচি চলতেছে পুরো মধ্যপ্রাচ্যে। ইরান, রাশিয়া এবং চীন, এই 3 দেশ মিলে একটা যুদ্ধের, প্রতিরোধমূলক যুদ্ধ, আমেরিকার আক্রমণ যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা কি ধরনের ভূমিকা নেবে, এইরকম একটা প্রতিরোধমূলক, প্রস্তুতিমূলক একটা কর্মসূচি চলমান আছে, যেটা আসলে সামরিক মহড়া বলা যেতে পারে, কিন্তু সেটাকে সামরিক মহড়া হিসেবে ঘোষণা দেওয়া হচ্ছে না। কিন্তু এই কার্যক্রমটা চলমান আছে। এটাকে আনসিন, যেটা গুপ্ত বলা হয়। আমাদের দেশের রাজনীতিতে গুপ্ত শব্দটা যেরকম এখন প্রচারিত, মানে ভিতর থেকে কাজ করা, এই মধ্যপ্রাচ্যের ঘোষণা না দিয়েও এরকম একটা কর্মসূচি চলতেছে, এটা এখন আমেরিকাও বিশ্বাস করে এবং সকলেই বিশ্বাস করে। কিন্তু এটার কোনো প্রমাণ নেই, বা এটার যেহেতু কোনো ঘোষণা নেই, কাজে প্রমাণ নেই। বর্তমানে মধ্যপ্রাচ্যে চীন বলেন, রাশিয়া বলেন, ইরান তো অবশ্যই, তাদের আমেরিকা তো অবশ্যই, সবারই যুদ্ধের অস্ত্র মজুদ আছে, সবারই যুদ্ধাস্ত্র বা যুদ্ধ জাহাজ থেকে শুরু করে সবকিছু মধ্যপ্রাচ্যে, বলা যেতে পারে বর্তমানে পৃথিবীর একটা উত্তপ্ত আগ্নেয়গিরি হচ্ছে মধ্যপ্রাচ্য, যেখানে মধ্যপ্রাচ্যে এ যাবৎকালে পৃথিবীর ইতিহাসে মনে হয় এত সাজ রক ফেলানো হয়নি। একবারে আপনারা সকলেই জানেন, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের কতগুলো ঘাঁটি আমেরিকা তৈরি করে রেখেছে। মূলত প্রত্যেকটা ঘাটির উদ্দেশ্য কিন্তু মূলত ইরান কি আপনার প্রতিহত করা। এতগুলো ঘাটির পাশাপাশি এতগুলো যুদ্ধজাহাজ, এতগুলো বিমানবাহী রণতরী মোটামুটি ভাবে ইরানকে ঘিরে ফেলা হয়েছে। তারপরেও দর্শক মন্ডলী, কেন ইরানে আক্রমণ করবো বলা হচ্ছে, এই হাইপটা তোলা হচ্ছে। কিন্তু দর্শক মন্ডলী একটু খেয়াল করে দেখবেন, যদি আপনারা ভূ রাজনীতি নিয়ে একটুখানি পর্যালোচনা করেন বা একটুখানি খোঁজ খবর নেন, দেখবেন 2012 সাল থেকে ইরানের ভূখণ্ড দখল করা, ইরানের এই রেজিম চেঞ্জ করা, এই খামেনি সরকারকে পরিবর্তন করা, এটা 2012 সাল থেকে আমেরিকা শুরু করেছে, ইসরায়েল আর আমেরিকা মিলে। এই 2012 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত, এখন পর্যন্ত কিন্তু এই হুমকি ধামকি দিয়েই যাওয়া হচ্ছে। সেই রকম সমন্বিত কোনো অ্যাকশন বা সমন্বিত কোনো যুদ্ধে যাওয়া হয় নাই, তারা যেতে সাহস করে নাই। এতদিন তো এই গত 12 দিনে হুমজিকারী ইসরায়েল যে যুদ্ধটা শুরু করেছিল, এই যুদ্ধ শুরুর আগে সবারই ইরান সম্পর্কে একটা মিথ ছিল, একটা ধারণা ছিল যে ইরান আসলে কি টাইপের প্রতিরোধ করতে পারে। কিন্তু গত 12 দিনের যুদ্ধে কিন্তু এটা প্রমাণ হয়ে গিয়েছে। গত 12 দিনের যুদ্ধে ইরান কিন্তু প্রমাণ করে ফেলেছে যে তারা কি করতে পারে। উইদাউট বিমান বাহিনী, তাদের বিমান বাহিনী ছাড়াও, তাদের এয়ার ডিফেন্স ছাড়াও তারা যা করেছে, এটা একটা ইতিহাস। মূলত এইটাই এখন ইরানের জন্য বড় ঢাল হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা বারবার এত শ্বাস জব করেও কেন ইরানে আক্রমণ করবো বলেও আক্রমণ চালাচ্ছে না, মূলত কারণ হচ্ছে এটাই। এর মধ্যে ইরানের সক্ষমতা আরো বৃদ্ধি পেয়েছে। ইরান তার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের বহর আরো বাড়িয়েছে। সবচাইতে বড় কথা, এর মধ্যে আমেরিকার কাছেই তথ্য আছে, চীন এবং রাশিয়া ইরানকে অনেক অত্যাধুনিক এয়ার ডিফেন্স দিয়ে অনেক কিছু দিয়ে সহায়তা করেছে। এবং চীন তো আদা জল খেয়ে, বলা হয় চীন পুরাপুরি ভাবে এখন
ইরানের সাথে যদি আমেরিকার যুদ্ধ হয়, বলা হবে যে সেটা ইরান এবং চীন মিলেই আমেরিকার সাথে যুদ্ধ করছে। অনেকটা এই যে ভারত পাকিস্তান যুদ্ধের মতো। ভারত পাকিস্তান যুদ্ধটাকে যেভাবে বলা হয়, আসলে ভারতের সাথে যুদ্ধ হয়েছে চীন, পাকিস্তান এবং তুরস্কের, সেরকম এখন যদি সত্যি সত্যি ইরানের সাথে আমেরিকার যুদ্ধ বেঁধে যায়, আসলে আদতে যুদ্ধটা হবে হচ্ছে না মূলত ইরান চীনের সাথে আমেরিকার যুদ্ধ। যদিও চীন প্রকাশে ঘোষণা দেবে না, কিন্তু ইরানের অভ্যন্তর থেকে নানাবিধভাবে এই যুদ্ধে তারা অংশগ্রহণ করবে। রাশিয়ার কথাটা আমি ওইভাবে কেন বলতেছি না, অনেকেই বলে থাকে যে রাশিয়া তাকে সহায়তা করবে। ভাই, রাশিয়ার একটা জিনিস, ইসরায়েলের কাছে অনেক কিছু আটকানো আছে। আমি এটা বিশ্বাস করি না যে রাশিয়া ওইভাবে ইরানকে সহায়তা করতে আসবে। তবে রাশিয়ার যাতে যুদ্ধ না হয় সেই জন্য তার সর্বাত্মক চেষ্টা করবে যুদ্ধ যেন না বাঁধে। কিন্তু যুদ্ধ বাঁধলে রাশিয়া ইরানের পক্ষ নিয়ে কিছু করবে, এটা আমি খুব একটা বিশ্বাস করি না, বা করতে পারবে। যাই হোক, এখন কথা হচ্ছে দর্শক মন্ডলী, আদৌ কি যুদ্ধ বাঁধবে? দর্শক মন্ডলী, এখানে আমি একটা কোশ্চেন বা এই কোশ্চেনের উত্তরটা আমি অতি শর্টে আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি। এই মুহূর্তে কোনো সম্ভাবনাই নাই ইরানে আমেরিকার আক্রমণ চালানোর, হামলা চালানোর, যদি না আমেরিকার অভ্যন্তরে এইরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতির কারণে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা চলে যাওয়ার উপক্রম হয়, ডোনাল্ড ট্রাম্পের কুর্সি বা তার সিংহাসন গদিচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এইরকম পরিস্থিতি তৈরি হলেই একমাত্র ইরানে আক্রমণ চালিয়ে পরিস্থিতি বিশ্ববাসী সহ তার দেশের মানুষের নজর ইরানের দিকে ঘুরিয়ে দিয়ে তার নিজেকে রক্ষা করার সে একটা চেষ্টা চালাবে। এবং সেটা হবে, যদি সেরকম পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পের তৈরি হয়, তাহলে সেটা হবে অ্যাবস্টেইন কর্মকাণ্ডের কারণে। অ্যাবস্টেইন কর্মকাণ্ড যেভাবে বিশ্বকে গুলিয়ে ফেলছে, যেভাবে দেখেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাজ পরিবার, ব্রিটেনের রাজ পরিবারের প্রিন্সকেও কিন্তু আপনার গ্রেপ্তার হতে হয়েছে। এটা ডোনাল্ড ট্রাম্প সহ সবাইকে ভীত করে ফেলেছে। যদি এইরকম পরিস্থিতি হয় যে, আপনারা সকলেই জানেন আমেরিকার সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছে। অলরেডি ডোনাল্ড ট্রাম্পের কংগ্রেসে সরকারি দল এবং বিরোধী দল দুই পক্ষ থেকেই যুদ্ধবিরতি একটা বিল আনা হচ্ছে, যেখানে প্রেসিডেন্ট খোদ স্বেচ্ছায় আর কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে যেতে পারবে না, এরকম একটা বিল নিয়ে আসা হচ্ছে। যদি এইটা আপনার মনে করেন যে বিলটা যদি পাস হয়, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা একজন এমপির পর্যায়ে চলে আসবে, প্রেসিডেন্টের পর্যায়ে থাকবে না। দর্শক মন্ডলী, এই সকল বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত চাপের মধ্যে পড়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাবস্টেইন কর্মকাণ্ড যদি এই মুহূর্তে আরো বেশিভাবে সামনে আসে, তার বিরুদ্ধে ইমপিচমেন্টের সিদ্ধান্ত আসতে পারে। এই সমস্ত ক্ষেত্রে এই ক্ষেত্রে সে বিশ্ববাসীর নজরকে অন্যদিকে ঘোরানোর জন্য অবশ্যই ইরানে আক্রমণ চালাতে পারে। কারণ সেক্ষেত্রে আর সে আক্রমণ চালানোর পরে কি পরিণতি হবে এটা নিয়ে চিন্তা করবে না। তার আসলে দরকার নিজের ক্ষমতাকে সুসংহত রাখা, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখা। একমাত্র এইরকম পরিস্থিতি ছাড়া, এরকম পরিস্থিতি উদ্ভব না হলে ইরানে এই মুহূর্তে আমেরিকার পক্ষ থেকে কোনো আগ্রাসন হবে না বলে আমি বিশ্বাস করি, এবং আমার সমস্ত অ্যানালাইসিস সেই কথাই বলে। কারণ আপাতত যুদ্ধে ইরানে আক্রমণ চালানোর পরে ইরান যে পাল্টা আক্রমণটা চালাবে, সেখান থেকে কিন্তু আপনি কতটা নিজেকে রক্ষা করতে পারবেন। আপনি দেখেন, ইরানের আওতার মধ্যে আমেরিকার না হলে 15-16টা ঘাঁটি আছে। ইরানের আওতার মধ্যে আমেরিকার বেশ কিছু যুদ্ধ জাহাজ আছে। এই যুদ্ধ জাহাজ আমেরিকা এই যুদ্ধ জাহাজকে ব্যবহার করে ইরানের যেরকম ক্ষতি করতে পারে, ইরান তার সক্ষমতা দিয়ে এই যুদ্ধ জাহাজের অনেকগুলো ডুবে দিতে পারে। কথা হচ্ছে যে ডুবে দেওয়ার পরে আমেরিকা আরো পাগলা জানোয়ারের মতো হয়ে আরো কি আক্রমণ চালাবে সেটা পরের কথা, কিন্তু এগুলো কিন্তু ডুবিয়ে দেওয়ার সক্ষমতা ইরানের আছে। ইরানের যে ক্ষেপণাস্ত্রটিকে এই সমস্ত যুদ্ধ জাহাজের ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর ভাবা হয়, ফাত্তা 110 মানে ফাত্তা 110। দর্শক মন্ডলী, এইটা নিয়ে এই প্রেক্ষিতে যদি আপনারা জানতে চান, আমি নেক্সট ভিডিও হিসাবে এই ফাত্তা 110 এর কার্যকারিতা এবং এর বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসবো। এখন কথা হচ্ছে দর্শক মন্ডলী, যদি যুদ্ধ সত্যি বেঁধে যায়, তাহলে কিন্তু এই যে আমেরিকার পরাশক্তি হিসাবে যে অহংকার, সেই অহংকার কিন্তু ভুলণ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত যুদ্ধ জাহাজ যদি ক্ষতিগ্রস্ত হয়, যদি ডুবে যায়, তার ঘাঁটিগুলো যদি আপনার মনে করেন যে ক্ষতিগ্রস্ত হয়, তার এই পরাশক্তি হিসাবে কিন্তু তার এই সুনাম আর থাকবে না। তাহলে এই রিস্ক নিয়েও ইরানে আক্রমণ কখন হতে পারে? একটা মাত্র কারণ, ওই যেটা বললাম, যে যদি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নিয়ে টানা হেঁচড়া শুরু হয়, তখনই এটা মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এই আক্রমণ হতে পারে। আদারওয়াইজ আমি বিশ্বাস করি না, আমি মনে করি না যে ইরানে আমেরিকা আক্রমণ চালাবে। বরং এই আক্রমণ বলে 2012 সাল থেকে যেভাবে বলে আসতেছে, আজকে 16-17 বছর যাবত এরকম বলে ইরানকে একটা চুক্তির মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। আমরাও চাই একটা চুক্তি হোক, বিশ্ব এই ধরনের আপনার ধ্বংসাত্মক যুদ্ধ হাতছানি থেকে রক্ষা পাবে। দর্শক মন্ডলী, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। কথা হবে পরের ভিডিওতে। দর্শক মন্ডলী, ভালো থাকবেন।